আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে মোটামুটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকাল হচ্ছেন, এই কথাটি বিশ্লেষকরা অনেকে বলছেন। তিনি এই তো দু একদিন আগেও বলেছেন যে তিনি ইরানিদের ঠিক বুঝতে পারছেন না এবং আহ, তিনি তার রাগ বেড়েই যাচ্ছে, তারা তাকে রাগিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ইরানের মানসিকতা বুঝতে পেরেছিল এবং ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করতে পেরেছিল? এই কন্টেন্টে তাই আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ইরানের যে নেতৃত্ব তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের দূরত্ব এটি ঐতিহাসিক। এটি শুরু হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে, অর্থাৎ 1979 সালের পর থেকে। 1979 সালে ইসলামী বিপ্লব যখন হয় তখন বিপ্লবকারীরা সেখানে মার্কিন দূতাবাসকে ঘিরে রেখেছিল। 52 জন মার্কিন নাগরিককে 444 দিন ধরে আটক করে রেখেছিল। এটাকে গ্রেট জিম্মি বলা হয়। তখনকার সংবাদপত্রগুলো যদি আপনারা দেখেন তাহলে এই ঘটনা পাবেন। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। জিমি কার্টার ভেবেছিলেন যে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য তিনি একটা চুক্তি করার কাছাকাছি চলে এসেছেন। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কিছুদিন পর পর বলেন যে ইরানের সঙ্গে একটা চুক্তি করার কাছাকাছি চলে এসেছেন, কিন্তু 444 দিন সময় লেগেছিল চুক্তিতে পৌঁছাতে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য। এবং একটা সামরিক অভিযান চালানো হয়েছিল জিমি কার্টারের নেতৃত্বে। তারপরেও তারা সেই জিম্মি ঘটনার সুরাহা করতে পারেনি। এর যে প্রভাব পড়েছিল মার্কিন রাজনীতিতে সেটি হলো ভয়াবহ। এমনিতে যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট হলেন, তিনি পরবর্তীতে পরপর দুবারই প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সাধারণত এটাই সেখানকার প্রথা। একবার একজনকে কেউ প্রেসিডেন্ট বানায়, তার পরের বারও তিনি কন্টিনিউ করেন। কিন্তু জিমি কার্টার এত অজনপ্রিয় হয়ে পড়েছিলেন ওই ঘটনার কারণে যে তিনি পরের বার আর নির্বাচিত হতে পারেননি। ফলে এটি ইরানের সঙ্গে যে দূরত্ব তখনই শুরু হয়েছে। এর আগে যখন এই ইসলামী বিপ্লব হওয়ার আগে যারা ইরানের রাজতন্ত্র ছিল, শাহ পাহলভিরা তখন শাসন করত, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনেক ভালো সম্পর্ক ছিল এবং এই যে পারমাণবিক কর্মসূচিটা তখনই শুরু হয়েছিল, যুক্তরাষ্ট্র দিয়েছিল ইরানকে। কিন্তু এরপরে যখন ইসলামী বিপ্লব হলো তারপরে তারা যে সরকার ব্যবস্থা তৈরি করেছে, এই সরকার ব্যবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ কোনো নেতার সঙ্গে সরাসরি বৈঠক করার সুযোগ পায়নি। সরাসরি ফেস টু ফেস কথা বলা, বোঝা লোকটা কেমন, তার মানসিকতা কেমন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এই বিষয়ের এই সুযোগ তারা পায়নি। সুতরাং ইরানের নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতাদের সরাসরি বৈঠক হওয়ার সুযোগ খুব কম হয়েছে। মানে বৈঠক হয়নি বলতে গেলে দুই দেশের ভিতরে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই। কাজে ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্র যতটুকু জেনেছে সেগুলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেছে কিংবা শুনে জেনেছে, পড়ে জেনেছে। কিন্তু সরাসরি আলোচনা করে একজন নেতার সঙ্গে অন্য নেতার মনোভাব বোঝার ব্যাপারটি ঘটেনি যুক্তরাষ্ট্রের কোনো নেতার সঙ্গে। এমনকি রেগানের সঙ্গেও একই রকম অবস্থা হয়েছে। রেগানও ইরানের নেতাদের বুঝতে পারেননি। আবার ইরানের যে শাসন ব্যবস্থা রয়েছে এই শাসন ব্যবস্থাটাও যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা থেকে একটু ভিন্ন রকম। যেমন ধরুন, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা সিম্পল, যে লোকজন ভোট দেবে, ভোট দিয়ে তারা তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করবেন এবং প্রেসিডেন্ট চলবেন, গণতান্ত্রিক একটা পদ্ধতি। ইরানের ভেতরে গণতন্ত্রও আছে, আবার একজন ধর্মীয় সর্বোচ্চ নেতার একক নির্দেশে দেশ চলে, এই বিষয়টিও আছে। সে দেশে প্রেসিডেন্ট আছে, নির্বাচিত হয়, সে দেশে প্রধানমন্ত্রী আছে, পার্লামেন্ট আছে, স্পিকার আছে, সবকিছু আছে। আবার একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে যিনি ইমাম মাহাদির ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করে থাকেন এবং তার কথাই সেখানে প্রশাসনিকভাবে, আধ্যাত্মিকভাবে সবশেষ কথা, সবকিছুতে তার অনুমোদন লাগে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্তটা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন পেতে হয়। সুতরাং একটা আহ অর্ধেক গণতান্ত্রিক ব্যবস্থা বলা যেতে পারে, বা বিশ্লেষকরা এইভাবে এটিকে চিহ্নিত করছেন। এরকম একটা শাসন ব্যবস্থার সঙ্গেও যুক্তরাষ্ট্রের নেতাদের পরিচয় নেই রাজনৈতিকভাবে। সুতরাং এই বিষয়টা তারা ঠিকঠাক পরিষ্কারভাবে বুঝতে পারে না। আবার ধরুন, সবচেয়ে কম ইরানের নেতাদেরকে বুঝতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনাদের মনে আছে যে ন্যাটোর একটা সম্মেলন হয়েছিল ইস্তানবুলে, তুরস্কে। সেই ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের নেতারা অসুস্থ, অর্থাৎ তাদের মানসিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। সো তাদের ভেতরে সম্পর্ক বোঝাপড়াটা ভালোভাবে হয়নি, এটি তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। তাহলে যদি কাউকে, অপর পক্ষকে যদি বোঝা না যায় তাহলে তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো কতটুকু সহজ হয়? জিমি কার্টার একটা চুক্তিতে পৌঁছাতে পেরেছিলেন এবং সবচেয়ে বেশি ইরানের নেতাদের কাছাকাছি যেতে পেরেছিলেন বারাক ওবামা। বারাক ওবামা একটা
আহ, চুক্তি করে ফেলেছিলেন এই যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, তা দিয়ে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, ইরানের উপর থেকে বিদেশি নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়েছিল, এসবগুলো হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। এরপরে আর যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেও ইরানের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছাতে পারেনি। এমনকি ডোনাল্ড ট্রাম্প একটা 2 মাসের জন্য একটা সমঝোতাতে পৌঁছেছিলেন, কিন্তু সেই সমঝোতাও ধরে রাখা যায়নি। জো বাইডেন অনেক চেষ্টা করেছেন, কিন্তু জো বাইডেনও একটা এই চুক্তিতে পৌঁছাতে পারেননি, অর্থাৎ তিনিও ইরানের নেতাদের মনের গহীনে ঢুকতে পারেননি। আর ডোনাল্ড ট্রাম্প তো এখন মোটামুটি ভাবে বলছেনই যে তাকে রাগিয়ে দিচ্ছে, তিনি একটা শক্ত আক্রমণ করবেন, তিনি এই সভ্যতাকে ধ্বংস করে ফেলবেন, আবার তিনি সমঝোতার কথাও বলছেন, এরকম নানান কথা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আলাপ আলোচনা চলছে একটা চুক্তি হওয়ার জন্য, এই যুদ্ধ থামার জন্য। যুদ্ধ থামতে হলে ডেফিনেটলি একটা চুক্তি হতে হবে, চুক্তি না হয়ে তো আর যুদ্ধ থামবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের নেতাদের একটা চুক্তি হবে, কিন্তু সেটি কবে তা এখনই বলা যাচ্ছে না, কত ধ্বংসের পরে তা বলা যাচ্ছে না, কোন শর্তের বিনিময়ে তা বলা যাচ্ছে না, এবং এই চুক্তির পরে যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আর আগের মতো থাকবে না, সেটি এখন বিশ্লেষকরা বলছেন। এই হলো আলোচনা। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভূ রাজনীতির জটিল বিষয়গুলো সহজে জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।